আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টারটি। তো এই চ্যাপ্টারে আমরা কিছু নতুন নতুন কিছু জিনিস পড়ব, যা আমরা এসএসসি লেভেলে আমরা পড়ি নাই, সেই রকম নতুন নতুন কিছু জিনিস। এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের যে ধারণা, যে আধুনিক পদার্থবিজ্ঞান 1900 শতকের শেষের দিকে বিজ্ঞানীরা এসে ধারণা করলেন বা বিজ্ঞানীরা এসে মনে করলেন যে পদার্থবিজ্ঞান সম্পর্কে আমাদের যা কিছু জানা দরকার তার অধিকাংশই আমরা জেনে ফেলেছি। এরকম তাদের ধারণা ছিল 1900 শতকের শেষের দিকে। যেমন নিউটনের গতিসূত্র, তারপরে বিশ্বজনীন মহাকর্ষ সূত্র, তড়িৎ বিজ্ঞান, চৌম্বক বিজ্ঞান, এইসব জিনিসগুলো আমরা জানতাম। কিন্তু 20 শতাব্দীর সূচনার লগ্নে, অর্থাৎ একদম 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক যখন কোয়ান্টাম তত্ত্ব দিলেন এবং 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যখন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দিলেন, এই দুটি ধারণা প্রকৃতি সম্পর্কে আমাদের উপলব্ধিতে সুগভীর প্রভাব ফেলেছে এবং কয়েক দশকের সাধনায় এই তত্ত্বগুলো পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ঘনীভূত পদার্থবিজ্ঞানের উন্নয়নে এবং বিকাশে এই তত্ত্ব প্রেরণা জুগিয়েছে। এবং এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তাই 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারের মাধ্যমে। এই তত্ত্বের সাহায্যে তিনি কালো বস্তুর বিকিরণের শক্তি কোয়ান্টায়নের মাধ্যমে বলেন, ব্যাখ্যা করেন এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জগতে আরেকটা বিপ্লব আনেন আলবার্ট আইনস্টাইন। তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তনের মাধ্যমে তিনি এই বিপ্লব আনেন। এবং আধুনিক পদার্থবিজ্ঞানের আরো কতগুলো শাখা হচ্ছে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, আপেক্ষিকতা তত্ত্ব, পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং স্ট্যাটিস্টিক্যাল বলবিজ্ঞান বা পরিসংখ্যিক বলবিজ্ঞান এবং সলিড স্টেট ফিজিক্স বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। এই জিনিসগুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন রকম শাখা। তো এই শাখাগুলো সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা দেখব প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো যে কাঠামোর সাপেক্ষে কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তুর উপস্থিতি বা গতির বর্ণনা করা যায়। কোনো একটা বস্তুর গতির বর্ণনা করার জন্য বা বিবেচনা করার জন্য যে কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর স্থানাঙ্ক বিবেচনা করা যায় বা কোনো একটা বস্তুর গতি বর্ণনা করা যায়, সেই কাঠামোটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। যেমন আমরা যদি একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলি, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এক্স, ওয়াই, জেড। আমরা ধরে নিই যে এখানে একটা বস্তু পি, একটা বস্তু, তাহলে এই পি বস্তুর অবস্থান যে কাঠামোর সাপেক্ষে আমরা নির্ণয় করি, সেই কাঠামোটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। তাহলে পি বিন্দুর অবস্থান আমরা এই এক্স, ওয়াই, জেড, এই যে কাঠামো, ত্রিমাত্রিক একটা কাঠামো, এই ত্রিমাত্রিক কাঠামোর সাপেক্ষে আমরা এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করি বা এর গতি বর্ণনা করি, তাহলে এই কাঠামোটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। এবার প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামো আমরা প্রথমেই দেখবো যে জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
আমরা যদি এখানে আরেকটা প্রসঙ্গ কাঠামো বলছি, এক্স প্রাইম ওয়াই প্রাইম এদিকে হচ্ছে জেড প্রাইম, তাহলে একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন আরেকটি প্রসঙ্গ কাঠামো একটা ধ্রুব বেগে গতিশীল হয়, তাহলে এই প্রসঙ্গ কাঠামোকে বলা হবে জড় প্রসঙ্গ কাঠামো। কে বলছি যে একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য একটি প্রসঙ্গ কাঠামো যদি ধ্রুব বেগে গতিশীল হয় তাহলে তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হবে। তো এই জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো অর্জন করা যায়, কিন্তু আবার অজড় যে প্রসঙ্গ কাঠামো, অজড় কাঠামো, সেই অজড় কাঠামো হচ্ছে যে যদি ধ্রুব বেগে গতিশীল না হয়, একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য একটা প্রসঙ্গ কাঠামো যদি ধ্রুব বেগে গতিশীল না হয় তাহলে সেই কাঠামোটাকে বলা হবে অজড় প্রসঙ্গ কাঠামো। তো এখানে আমরা আরো একটা অংশ দেখব, সেটা হচ্ছে যে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। আইনস্টাইন 1905 সালে এই তত্ত্ব দেন, এবং এই আপেক্ষিকতার তত্ত্ব দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আর একটা হচ্ছে আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব। তাহলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তাহলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব হচ্ছে কি যে গতিবিজ্ঞানের যে সূত্র আমরা জানি, নিউটনের যে গতিবিজ্ঞান, সেই গতিবিজ্ঞানে আমরা জানতাম যে স্থান, আর কোন একটা স্থান, কাল বা সময় এবং ভর, এগুলোর কোনো পরিবর্তন নেই। এগুলো হচ্ছে কি ধ্রুবক। আমরা ধ্রুবক ধরে এই নিউটনের গতিসূত্রে এই জিনিসগুলো আমরা করেছি। কিন্তু আইনস্টাইন এখানে 1905 সালে এসে বললেন যে গতিবিজ্ঞানের এই যে সূত্র, যে স্থান, কাল এবং ভরের আপেক্ষিকতার বিশেষ বৈজ্ঞানিক যে মতবাদ, এবং এই মতবাদ থেকে আইনস্টাইনের সিদ্ধান্ত সমূহ আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নামে পরিচিত। এবং ওনার এই তত্ত্ব অনুসারে স্থান, কাল বা ভর এগুলো স্থির না, এগুলো কনস্ট্যান্ট না, এগুলো পরিবর্তনশীল। এটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আর আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব সম্পর্কে আইনস্টাইন আরো 1 দশক পরে বলেন। সেই তত্ত্বটা হচ্ছে 1 দশক পরে, মানে হচ্ছে 1915 সালে এসে তিনি বলেন সার্বিক তত্ত্ব সম্পর্কে। এবং সার্বিক তত্ত্বে তিনি গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ইত্যাদির গতি, অভিকর্ষ এবং মহাকর্ষের গঠন সম্পর্কে তার যে বৈজ্ঞানিক এবং দার্শনিক মতবাদ, সেগুলো তিনি ব্যক্ত করেন। তো আপেক্ষিক তত্ত্বের যে দুটা গুরুত্বপূর্ণ আবিষ্কারের উপর ভিত্তি করে আজকের নিউক্লিয় যুগের সূচনা হয়েছিল, তা হলো ভরের আপেক্ষিকতা এবং অর্থাৎ গতির সাথে ভরের পরিবর্তন এবং ভরকে শক্তিতে রূপান্তর। তাহলে আইনস্টাইনের মতে এই যে ভর এবং শক্তি, এই ভর এবং শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, এরা একই সত্তার দ্বৈত রূপ বা দ্বৈত প্রকাশ। এবং সেক্ষেত্রে আমরা আইনস্টাইনের সেই তত্ত্বটা, ভর এবং শক্তির যে সম্পর্ক সূত্র, সেই সম্পর্ক সূত্রটা আমরা জানি। সূত্রটা হচ্ছে E=mc²। E হচ্ছে শক্তি, m হচ্ছে ভর, c হচ্ছে আলোর দ্রুতি। অর্থাৎ সামান্য পরিমাণে ভরের মধ্যে নিহিত রয়েছে প্রচুর পরিমাণে শক্তি। তাহলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটো মৌলিক স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
কি বলছি যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটি মৌলিক স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, আমরা এইভাবে লিখব যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সূত্রগুলোর গাণিতিক রূপ একই হবে। গাণিতিক রূপ একই থাকে বা একই হয়। এটা হচ্ছে প্রথম স্বীকার্য। অর্থাৎ আমরা যদি এই স্বীকার্যের ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা এখানে একটা প্রসঙ্গ কাঠামো অঙ্কন করব। এখানে একটা প্রসঙ্গ কাঠামো x y z, এবং এখানে আরেকটা প্রসঙ্গ কাঠামো, এটাকে আমরা s কাঠামো দিয়ে প্রকাশ করব, আর এই কাঠামোটাকে s প্রাইম দিয়ে প্রকাশ করব, x প্রাইম y প্রাইম z প্রাইম। তাহলে আমরা যদি বলি যে কোন একটা বস্তু s প্রাইম কাঠামো s কাঠামোর সাপেক্ষে x অক্ষ বরাবর, অর্থাৎ s প্রাইম কাঠামো s কাঠামোর সাপেক্ষে x অক্ষ বরাবর যদি v বেগে গতিশীল হয়, যদি কি হয় v দ্রুতিতে গতিশীল হয়, তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা এরকম লিখতে পারি যে F equal to ma। তাহলে এবং s প্রাইম কাঠামোতে আমরা তখন লিখব যে F প্রাইম equal to ma প্রাইম, অর্থাৎ F প্রাইম equal to ma প্রাইম, ভেক্টর দিয়ে দিতে হবে ma প্রাইম। তাহলে এই যে দুইটা সূত্রের গাণিতিক রূপ একই হবে, এই গাণিতিক রূপের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো হচ্ছে পরম, সার্বজনীন এবং সকল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষক একই পরিমাপ করবে, একই ধরনের মান পরিমাপ করবে। এবার আমরা আসি যে দ্বিতীয় সূত্র হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যে বলা আছে যে শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি একই। শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি একই থাকবে, আলোর দ্রুতির কোনো পরিবর্তন ঘটবে না। এখন আমরা যদি এখানেও এটা
একটু ব্যাখ্যা দিতে চাই। তাহলে এটা হচ্ছে এস কাঠামো, এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে এস প্রাইম কাঠামো, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তো আমরা যদি মনে করি যে এখানে দুইজন পর্যবেক্ষক আছে, এখানে এই কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে, এই কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে, তাহলে এই ও কাঠামো এস কাঠামোর সাপেক্ষে যদি এস প্রাইম কাঠামো অর্থাৎ যদি এখানে c/4 বেগে গতিশীল হয়, মানে c/4 আমরা ধরে নিচ্ছি, যে কোনো একটা বেগ ধরে নিচ্ছি যে c/4, অর্থাৎ এস প্রাইম কাঠামো এস কাঠামো থেকে যদি c/4 বেগে সামনের দিকে গতিশীল হয়, তাহলে কি হবে? এখানে এস কাঠামোতে সংঘটিত কোন একটা ঘটনা, এখানে যদি একটা আলো জ্বলে, সে আলো এই কাঠামোর একজন পর্যবেক্ষক দেখতে পারবে, এই কাঠামোতে যে c/4 বেগে গতিশীল, সেও এই ঘটনাটা দেখতে পারবে। তাহলে আমরা সাধারণভাবে জানি, যে আমাদের যে পূর্বের যে অভিজ্ঞতা, দৈনন্দিন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা লিখতে পারি যে এই কাঠামোতে যে পর্যবেক্ষক আছেন, সেই পর্যবেক্ষক আলোর দ্রুতি যেটা পরিমাপ করবে, সেই পরিমাপকৃত দ্রুতিটা এরকম হবে c - c/4, অর্থাৎ 3c/4, এটা পরিমাপ করার কথা। এবং যদি এই কাঠামোটা এস কাঠামোর দিকে এই দিকে যদি c/4 বেগে আসতে থাকে, তাহলে কি হবে? তাহলে এই কাঠামোতে যে পর্যবেক্ষক আছে, সেই পর্যবেক্ষক যে দ্রুতি পরিমাপ করবে, আলোর যে দ্রুতি পরিমাপ করবে, সেই দ্রুতিটা হচ্ছে c+c/4, অর্থাৎ 5c/4। কিন্তু এই যে মানগুলো কিন্তু সমান হয় না, অর্থাৎ দ্বিতীয় স্বীকার্য অনুসারে এটা সম্ভব না, এটা হওয়া সম্ভব না। আমরা দৈনন্দিন ব্যবহারের জন্য যেভাবে অঙ্কগুলো করছি ক্লাস 9-10-এ, যে যখন দূরে সরে যায় তখন কি মাইনাস হয়, যখন কাছে আসে তখন প্লাস হয়, হ্যাঁ, সেই অভিজ্ঞতা যদি আমরা এখানে কাজে লাগাই, তাহলে এখানে হবে না, অর্থাৎ দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা সম্ভব নয়। কারণ আমরা এখানে তত্ত্বের স্বীকার্যের মধ্যে আমরা পড়লাম যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, অর্থাৎ শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি একই থাকবে, আলোর দ্রুতির কোনো পরিবর্তন ঘটবে না। এবার আমরা দেখব যে গ্যালিলিওর যে রূপান্তর, গ্যালিলিও সূত্রের যে রূপান্তর, সেই রূপান্তরগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। গ্যালিলিওর রূপান্তর, তো আমাদের যে চিরায়ত যে পদার্থবিজ্ঞান, সেই পদার্থবিজ্ঞানের যে সকল সমীকরণ পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর সময় এবং স্থানাঙ্ক মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাদেরকে গ্যালিলিও রূপান্তর বলা হয়। একে নিউটন রূপান্তর বলা হয়। অর্থাৎ নিউটনের রূপান্তর, নিউটনের সূত্রে আমরা পড়ছি যে সকল বস্তুর বেগ হচ্ছে কম, এগুলো হচ্ছে নিউটনের সূত্র। আর আইনস্টাইনের সূত্রে আমরা দেখব যে সকল বস্তুর বেগ আলোর বেগের খুব কাছাকাছি, সেই সকল সূত্রে আমরা আইনস্টাইনের সূত্রগুলো ফলো করব। আচ্ছা, তাহলে গ্যালিলিওর সূত্রে আমরা ধরে নিই যে এখানে এস কাঠামো, এখানে আছে এস প্রাইম কাঠামো। তাহলে এস কাঠামোতে এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম,
এইভাবে আমরা ধরে নিই যে এস কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে, পর্যবেক্ষক ও, এখানে একটা পর্যবেক্ষক ও আছে, আর এস প্রাইম কাঠামোতে এখানেও একজন পর্যবেক্ষক আছে, ও প্রাইম, দুইজন পর্যবেক্ষক আছে। তাহলে ও এস প্রাইম কাঠামোতে, এস প্রাইম, আমরা যদি এস কাঠামোতে একজন পর্যবেক্ষক টি সময়ে সংঘটিত যদি একটা ঘটনা সে পর্যবেক্ষণ করে, হ্যাঁ, টি সময়ে সংঘটিত একটা ঘটনা স্থানাঙ্ক পর্যবেক্ষণ করলেন এক্স ওয়াই জেড, এই স্থানাঙ্ক পর্যবেক্ষণ করলেন, এবং এস প্রাইম কাঠামোতে অবস্থিত অন্য একটা পর্যবেক্ষক যে ও প্রাইম আমরা বলছি, যে সে একই ঘটনা টি সময়ে ঘটছে এবং তার স্থানাঙ্ক সে পর্যবেক্ষণ করেন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। এখানে এক্স ওয়াই জেড টি প্রাইম সময়ে সে এটা হিসাব করেন, টি প্রাইম সময় উনি হিসাব করেন টি সময়, টি সময়। তো ও প্রাইম যে পর্যবেক্ষক, ও প্রাইমের ওই প্রাইম পর্যবেক্ষক একই ঘটনা টি প্রাইম সময়ে দেখবে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই যে দুইটা যে দূরত্ব, দুইটা দূরত্ব অর্থাৎ এস কাঠামো সাপেক্ষে এস প্রাইম কাঠামো এক্স অক্ষ বরাবর গতিশীল, ওয়াই বা জেড অক্ষ বরাবর এখানে গতিশীল না, তারা এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে এক্স অক্ষ বরাবর যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে আমরা এখানে এই দূরত্বটাকে আমরা ভিটি দিয়ে প্রকাশ করব, এই দূরত্বটাকে ভিটি দিয়ে প্রকাশ করব। আর এইখানে মনে করি একটা সংঘটিত ঘটনা পি এক্স ওয়াই এক্স ওয়াই জেড, আর এইটুকু দূরত্ব হচ্ছে এক্স প্রাইম, এইটুকু দূরত্ব হচ্ছে কত, এক্স প্রাইম, এবং এই স্থানাঙ্কটা হচ্ছে, এই স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এবং এটা হচ্ছে টি, এখানে হচ্ছে টি প্রাইম। এখানে ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নেই, কাজেই আমরা লিখব ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, এবং জেড অক্ষ বরাবর যেহেতু সরণ নেই তাহলে জেড ইকুয়াল টু জেড প্রাইম, এইভাবে আমরা লিখতে পারি। তো এখানে যে সূত্র গ্যালিলিওর যে রূপান্তর, সেই রূপান্তরের ক্ষেত্রে আমরা এখানে একটা আরো লিখব যে এক্স ইকুয়াল টু কত, এক্স এবং এক্স প্রাইমের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, অর্থাৎ এই যে এক্স প্রাইম এটুকু হচ্ছে এক্স প্রাইম আর এইটুকু হচ্ছে ভিটি, ভিটি। তাহলে এই এই দূরত্বটুকু হচ্ছে এক্স, এই দূরত্ব হচ্ছে এক্স, সুতরাং এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু জেড প্রাইম, এবং টি ইকুয়াল টি প্রাইম ইকুয়াল টু, তখন আমরা টি লিখতে পারি, টি লিখতে পারি। এই যে সমীকরণটা, এই সমীকরণ, এই সমীকরণ, এই সমীকরণটাকেই বলা হয় গ্যালিলিও রূপান্তর সূত্র। তবে এই সমীকরণের পরে আমরা আরেকটা সমীকরণ দেখব, সেটা হচ্ছে
আমরা যদি এখানে বিপরীত গ্যালিলিও রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে বিপরীত গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে x ইকুয়াল টু এক্স প্রাইম, এখানে y প্রাইম ইকুয়াল টু জেড প্রাইম। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু এক্স প্রাইম, y ইকুয়াল টু y প্রাইম, z ইকুয়াল টু z প্রাইম এবং t ইকুয়াল টু t প্রাইম। এটা হচ্ছে বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্র। এবার আমরা দেখব লরেন্স রূপান্তর। লরেন্স রূপান্তর সূত্র। লরেন্স রূপান্তর সূত্র হচ্ছে যে x প্রাইম ইকুয়াল টু x মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, y প্রাইম ইকুয়াল টু y, z প্রাইম ইকুয়াল টু z এবং t প্রাইম ইকুয়াল টু হবে t মাইনাস vx by c square by 1 minus v square by c square। এখানে v হচ্ছে বস্তুর বেগ, v হচ্ছে বস্তুর বেগ, c হচ্ছে আলোর বেগ, c হচ্ছে আলোর বেগ। আবার যদি আমরা বিপরীত লরেন্স রূপান্তর সূত্র লিখতে চাই, তাহলে বিপরীত লরেন্স রূপান্তর সূত্র হবে এরকম যে x ইকুয়াল টু x প্রাইম প্লাস ভিটি প্রাইম, ভিটি প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, y ইকুয়াল টু y প্রাইম, z ইকুয়াল টু z প্রাইম এবং t ইকুয়াল টু হবে t প্রাইম প্লাস vx prime by c square by 1 minus v square by c square, 1 minus v square by c square। তাহলে এটা হচ্ছে লরেন্স রূপান্তর সূত্র আর এটা হচ্ছে লরেন্স বিপরীত রূপান্তর সূত্র। আচ্ছা, এই সূত্রগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব যখন আমরা ভরের আপেক্ষিকতা বের করব, কাল দীর্ঘায়ন বের করব, তারপরে দৈর্ঘ্য সংকোচন বের করব। হ্যাঁ, তখন এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে সব সময়। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে বস্তুর বেগ, বস্তুর বেগ, বস্তুর বেগ হচ্ছে এখানে ভি, ভি হচ্ছে বস্তুর বেগ, আলোর বেগ হচ্ছে সি, আলোর বেগ হচ্ছে সি। তাহলে এই সি এর তুলনায় যদি ভি এর মান খুব কম হয়, সি এর তুলনায় যদি ভি এর মান খুব কম হয়, তাহলে আমরা লিখতে পারি যে ভি বাই সি ইকুয়াল টু জিরোর খুব কাছাকাছি, মানে জিরো, আমরা এটাকে জিরো ধরতে পারি। অর্থাৎ আমরা যদি গ্যালিলিও রূপান্তর বা নিউটনিয়ান রূপান্তরের কথা এখানে চিন্তা করি, তাহলে নিউটনের রূপান্তর ক্ষেত্রে বস্তুর বেগ হচ্ছে অনেক কম, আলোর বেগের সাথে তার তুলনায় আসে না। তাহলে সেই ক্ষেত্রে এই বস্তুর বেগের মান খুব কম, খুব যদি কম হয়, আলোর বেগ তো অনেক বেশি, কাজেই খুব ছোট একটা মানকে যদি আমরা অনেক বড় মান দিয়ে ভাগ করি, সেটা কত হবে 0.00000 সামথিং, অর্থাৎ সেটাকে আমরা জিরো হিসেবে ধরে নিতে পারি। তো এই ভি বাই সি যদি জিরো হয়, তাহলে এই সূত্রগুলো কেমন হবে, এই সূত্রটা কেমন হবে আমরা সেটা দেখার চেষ্টা করব। এই সূত্রটা হবে তখন এক্স প্রাইম ইকুয়াল টু এক্স হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখি লরেন্স রূপান্তর সূত্রের মধ্যে কি ঘটনা ঘটে, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স হবে, কারণ ভি এর মান শূন্য হয়ে যাবে, ভি বাই সি শূন্য, তাহলে এখানে নিচে 1 থাকবে, y প্রাইম ইকুয়াল টু y, z প্রাইম ইকুয়াল টু z এবং t
টি প্রাইম ইকুয়াল টু, তখন কি থাকবে, এটা শূন্য, টি প্রাইম ইকুয়াল টু ভি বাই সি তো শূন্য, তাহলে নিচে থাকবে 1, আর এখানে ভি বাই সি হচ্ছে শূন্য, অর্থাৎ টি প্রাইম ইকুয়াল টু টি হবে। লরেন্স রূপান্তর সূত্র এই আকারে আসবে। আর বিপরীত লরেন্স রূপান্তর সূত্রের ক্ষেত্রে আমরা কি পাবো, যে x ইকুয়াল টু এক্স প্রাইম, y ইকুয়াল টু ওয়াই প্রাইম, এবং z ইকুয়াল টু জেড প্রাইম, আর t ইকুয়াল টু হবে টি প্রাইম। এটা হচ্ছে লরেন্স বিপরীত রূপান্তর সূত্রের জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের পড়া। এরপরে আমরা দেখব যে লরেন্স রূপান্তর সূত্র ব্যবহার করে আমরা কিভাবে বস্তুর কোন একটা বস্তুর দৈর্ঘ্যের সংকোচন বা কাল দীর্ঘায়ন বা ভরের যে আপেক্ষিকতা, ভর যে বৃদ্ধি পায়, বস্তু যখন চলমান থাকে তখন তার ভর বেড়ে যায়, তারপরে সেই ভরকে আমরা কিভাবে শক্তিতে রূপান্তরিত করতে পারি, এই সূত্রগুলো আমরা বের করার চেষ্টা করব এই লরেন্স বিপরীত রূপান্তর সূত্র দিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।